whoever is going to rule Dhaka must have a favorable approach towards India. ভারতের ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট ইয়াতিশ যাদব তার বই র এ হিস্ট্রি অফ ইন্ডিয়াস কোভার্ট অপারেশনে একজন র এজেন্টকে উদ্ধৃতি করে এই কথাটি লিখেছেন। অর্থাৎ বাংলাদেশে এমন কোনো সরকার তারা আসতে দেবে না যা ভারতের প্রতি অনুগত না। সোজা বাংলায় বললে ভারতের কথা উদ্বাস করবে না এমন কাউকেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে দিবে না র। বাংলাদেশের রাজনীতির মাঠে র কিন্তু একলা না। এই ব্যাটেল গ্রাউন্ডের এদিকে সেদিকে সিআইএ তো আছেই, আছে র এর প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আইএসআই। অনেকেই মনে করে বাংলাদেশের রাজনীতি এই তিনটা সংস্থাই মূলত নিয়ন্ত্রণ করে। ইতিমধ্যে আমরা সবাই জানি এতদিন র এর এক তেটিয়া প্রভাব ছিল বাংলাদেশে, কিন্তু কিভাবে? বাংলাদেশে র এর আলটিমেট উদ্দেশ্যটা কি? আইএসআই বা সিআইএ কতটুকু অ্যাক্টিভ আমাদের রাজনীতিতে? আজকের এই ভিডিওতে কথা বলবো পর্দার আড়ালে বাংলাদেশকে আসলে কারা চালায়। সাথেই থাকুন একদম শেষ পর্যন্ত। দক্ষিণ এশিয়া তো বটেই, সমগ্র বিশ্বে মারাত্মক প্রতাপশালী যে কয়টা গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের মধ্যে একটি হচ্ছে ভারতের র। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা এবং অখণ্ডতা রক্ষার পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি এবং নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে রয়েছে এই গোয়েন্দা সংস্থার নিবিড় বিচরণ। ব্যর্থতা থেকে ভারতের আশীর্বাদ হয়ে ওঠা এই বাহিনী সম্পর্কে বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 1960-এর দশকে। ভূস্বর্গ খ্যাত কাশ্মীরের নিয়ন্ত্রণের প্রশ্নে উত্তপ্ত পুরো দক্ষিণ এশিয়া। দ্বিতীয় ইন্দোপাক যুদ্ধের পর একটি শক্তিশালী ও আধুনিক ইন্টেলিজেন্স এজেন্সির প্রয়োজনীয়তা অনুভব করে ভারত। তখন দিল্লি তার প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। পুলিশের প্রাক্তন গোয়েন্দা রামেশ্বর নাথ কাওকে প্রধান করে 1968 সালে গঠিত হয় নতুন এক গোয়েন্দা সংস্থা, যাকে আমরা র বলে চিনি। সৃষ্টির সূচনা লগ্নেই র এর হাতে আসে এক স্পর্শকাতর মিশন। ভারতের নিরাপত্তার প্রশ্নে খুবই তাৎপর্যপূর্ণ অ্যাসাইনমেন্ট পূর্ব পাকিস্তান, অর্থাৎ বর্তমান বাংলাদেশ। তৎকালীন পাকিস্তানের রাজনৈতিক বিভাজন ও বৈষম্য পূর্ব পাকিস্তানের মানুষের মনে অনেক হতাশা এবং ক্ষোভের জন্ম দেয়। দীর্ঘদিনের এই ক্ষোভের আগুনে পাকিস্তান ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কাছ থেকে দেখতে পায় র। সেই থেকে সেপারেটিস্ট পলিটিশিয়ানদের প্যাট্রোনাইজ করতে শুরু করে ভারতের এই গোয়েন্দা সংস্থা। পাকিস্তানিদের নিপীড়নের শিকল ছেড়ে বেরিয়ে আসতে 1971 সালে শুরু হয় বাংলাদেশিদের স্বাধীনতা যুদ্ধ। ফলাফল, ভারত তার শত্রু রাষ্ট্র পাকিস্তানের অঙ্গচ্ছেদ করে তৈরি করে মিত্র শেখ মুজিবের নেতৃত্বে তথাকথিত স্বাধীন বাংলাদেশ। যে স্বাধীনতা সম্পর্কে আহমেদ সফা লিখেছিলেন, 26শে মার্চ যে যুদ্ধ শুরু হলো সে প্রচণ্ড পরিস্থিতি মোকাবেলা করার শক্তি শেখ মুজিব কিংবা আওয়ামী লীগ কারোই ছিল না। ফলস্বরূপ বাংলাদেশের মুক্তিযুদ্ধ পায়ে হেঁটে ভারতে আশ্রয় নেয়। অর্থাৎ স্বাধীনতা এলো ঠিকই, কিন্তু স্বাধীনতার হাত ধরে পরাধীনতার নতুন এক বীজ রোপিত হলো ভারতের হাত ধরে। পাকিস্তানকে দুই ভাগ করে গড়ে তোলা স্বাধীন বাংলাদেশে সোভিয়েত ঘেঁষা ভারতের প্রতিপত্তি খুব ভালোভাবে নেয় নাই আরেক পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। অল্প সময়ের মধ্যেই দুঃশাসন ও স্বৈরাচারী মনোভাবের কারণে বাংলাদেশের স্থপতি হিসাবে পরিণত হওয়া শেখ মুজিব জনমনে ব্যাপক ঘৃণিত হিসাবে আবির্ভূত হয়। শেখ মুজিবের বিরুদ্ধে ধীরে ধীরে গড়ে উঠতে থাকে নতুন এক অদৃশ্য শক্তি। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সে বিদ্রোহী শক্তিকে পৃষ্ঠপোষকতা দিতে থাকে। ফলাফল, 15ই আগস্ট 1975। ইয়াতিশ যাদব তার বইয়ে একটা কথা লিখেছিলেন, যে কথাটা পড়ে শোনাচ্ছি। One of the major rank officers involved in the coup had taken refuge at American Embassy at Dhaka on August 20, 1975. When he apprehended some danger to himself, the American Embassy at Dhaka successfully interceded on his behalf with the army authorities and got certain assurances relating to his safety. সো এই কথাটা শেখ মুজিব হত্যায় সরাসরি সিআইএ জড়িত থাকার বিষয়টা একটু হলেও প্রমাণ করে বলে অনেকেই মনে করে। 15ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ সিআইএ, আইএসআই, র এবং চাইনিজ ইন্টেলিজেন্স এজেন্সির প্রক্সি ওয়ারের ব্যাটল গ্রাউন্ড হয়ে ওঠে। উদ্ধত পরিস্থিতি বাংলাদেশের উপর ভারতের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটায়। 15ই আগস্টের পর বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতিও দ্রুত বদলাতে থাকে। র রিপোর্ট করে যে খন্দকার মোশতাকের নেতৃত্বে বাংলাদেশের উচ্চ পর্যায়ে প্রো পাকিস্তানি পন্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে। এরপর ক্ষমতায় আসেন জিয়াউর রহমান। মেজর জিয়া ভারত বিরোধী রাজনৈতিক শক্তি তথা জামায়াত ইসলাম সহ অন্যান্য ইসলামী দলগুলোকে পুনঃপ্রতিষ্ঠা করার প্রয়াস নেন। স্বভাবসুলভভাবে তা ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। দিল্লি তখন অনুভব করতে শুরু করে যে তারা যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ রাষ্ট্রতৈরিতে হাত দিয়েছিল তা বোধহয় একবারই ফসকে যাচ্ছে। তারা এটিও মনে করতে থাকে যে সিআইএ এবং আইএসআই এর যোগসাজশে ভারত বিরোধী রাজনৈতিক শক্তিগুলো বাংলাদেশে মাথাচাড়া দিচ্ছে এবং সুপরিকল্পিতভাবে বাংলাদেশিদের মধ্যে তীব্র ভারত বিদ্বেষ উস্কে দেওয়া হচ্ছে। র তখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমেরিকা এবং পাকিস্তান ঘেঁষে হিসেবে চিহ্নিত করে। হারানো সিংহাসন পুনরুদ্ধারে তৎপর হয়ে ওঠে ভারত।
আবারও দৃশ্যপটে আসে র। শুরু হয় বাংলাদেশের মাটিতে রয়ের নতুন মিশন, ব্লাডবাথ অ্যান্ড মিশন ইম্পসিবল। মূলত 4টি লক্ষ্য মাথায় রেখে র চালাতে থাকে একের পর এক কোভার্ট অপারেশন। প্রথমটি হচ্ছে এন্টি ইন্ডিয়ান যে কোনো বিদেশি শক্তিকে বাংলাদেশ থেকে বিদায় করা। একই সাথে ইন্ডিয়ান ন্যাশনাল ইন্টারেস্টের এগেনস্টে যায় এমন যে কোনো পলিটিক্যাল, ইকোনমিক্যাল এবং মিলিটারি অ্যাক্টিভিটি বানচাল করে দেওয়া। দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশে এমন সব কর্মকাণ্ড রুখে দেওয়া যা বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীকে ভারত অভিবাসনে প্রত্যাশী হতে বাধ্য করবে। 3 নম্বরে আছে দিল্লির প্রতি কোনো নমনীয় সরকারকে ঢাকার পাওয়ারে বসায় রাখা। আর সর্বশেষ হচ্ছে এমন সব পদক্ষেপ গ্রহণ করা যা ভারতের প্রতি বাংলাদেশকে আরও বেশি সংযুক্ত করবে। শুধু তাই কিন্তু না, শেখ মুজিব হত্যাকাণ্ডের পর ভারত আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাধ্যমে একটা প্রবাসী সরকারও গঠন করতে চেয়েছিল। দুইজন প্রমিনেন্ট আওয়ামী লীগ নেতা বিচারপতি আবু সাঈদ চৌধুরী ও কামাল হোসেনের অনিচ্ছায় সেটা বাস্তবায়ন হয় নাই। 1981 সালের মে মাসে সংঘটিত হয় জিয়াউর রহমানের হত্যাকাণ্ড। ভারতের দৃষ্টিকোণ থেকে একজন আমেরিকাপন্থী শাসকের মৃত্যু নিঃসন্দেহে তাদের জন্য স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এরপর এরশাদের শাসনামল পর্যন্ত চলে রয়ের অনেকগুলো কভার অপারেশন। এরশাদের ভারত বিরোধী মনোভাব তাকে ভারতের শত্রুতে পরিণত করে, কিন্তু রয়ের বিরুদ্ধে এরশাদের রক্ষাকর্তা ছিল আইএসআই এবং সিআইএ। এই দুই শক্তিকে পাশ কাটিয়ে সেনা বিদ্রোহ ঘটানো ছিল রয়ের জন্য প্রায় অসম্ভব কাজ, কারণ তৎকালীন সেনাবাহিনীতে পাকিস্তান ও আমেরিকাপন্থী অফিসারদের একটা শক্ত অবস্থান ছিল। তাই র হাঁটল একটু ভিন্ন পথে। মিলিটারি কুয়ের রাস্তা বন্ধ হওয়ায় র শুরু করল রাজনৈতিক খেলা। বাংলাদেশে ভারত বিরোধী শিবিরগুলোকে এক ছাতার তলায় সমবেত করতে কাজ শুরু করে র। শেখ হাসিনা ও খালেদা জিয়াকে তারা এটা বোঝাতে সক্ষম হয় যে এরশাদ তাদের কমন শত্রু। কাজেই অন্য শত্রুতা ভুলে এরশাদকে ক্ষমতা থেকে সরানোই তাদের প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত। শুরু হয় 1983 সালের আন্দোলন। আওয়ামী লীগের নেতৃত্বে 15 দল এবং বিএনপি নেতৃত্বে 7 দলের বাইরে অন্য সব রাজনৈতিক দল একজোট হয় এই আন্দোলনে। গণ আন্দোলনের মুখে 1990 সালের 6 ডিসেম্বর এরশাদের পতন হয়। সফল হয় বাংলাদেশের মাটিতে রয়ের আরও একটি মিশন। ভারত পরবর্তী সময়ে বাংলাদেশের পলিটিক্যাল স্টেক হোল্ডারগুলোকে বিভিন্নভাবে কাছে রাখার চেষ্টা চালিয়েছে, কিন্তু পাকিস্তান মোনা জামায়াতের সাথে সখ্যতা এবং 10 ট্রাক অস্ত্রবোমা সহ নানা ইস্যুতে বিএনপি ভারতের আস্থা হারিয়ে ফেলে। সেভেন সিস্টার্সের অখণ্ডতার প্রশ্নে ভারত তার ঐতিহাসিক মিত্র আওয়ামী লীগকে বাংলাদেশে এককভাবে প্যাট্রোনাইজ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। দীর্ঘমেয়াদে শেখ হাসিনা রেজিমকে ক্ষমতায় রাখার নীল নকশা বাস্তবায়ন ও 2001 সালে বড়াইবাড়ি যুদ্ধের প্রতিশোধ গ্রহণের উদ্দেশ্যে রয় যোগসাজশে সংঘটিত হয় পিলখানা বিদ্রোহ। হাসিনা রেজিমের বিরুদ্ধে দাঁড়ানোর মতো সম্ভাবনাময়ী সেনা অফিসারদেরকে সুপরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়। একই সাথে বাংলাদেশ সেনাবাহিনীকেও প্যারালাইজ করার একটা সুন্দর পরিকল্পনা করা হয়। এরপর মোটামুটি সিন্দাবাদের ভূতের মতো বাংলাদেশের উপর জেঁকে বসে শেখ হাসিনার স্বৈরতন্ত্র। একটা সময় পর মার্কিন প্রচেষ্টাও বাংলাদেশে ভারতের শক্তিশালী অবস্থানের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়। একে একে 3টি সাজানো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভারতের মদতপুষ্ট আওয়ামী লীগ স্বৈরাচার টিকে থাকে 17 বছর। ততদিনে ডিপ স্টেট তথা বাংলাদেশ রাষ্ট্রের প্রশাসন, জুডিশিয়ারি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং রাজনৈতিক সংস্থাগুলোর সিংহভাগ প্রো ইন্ডিয়ান অফিসিয়াল দিয়ে ভরে ফেলা হয়। তারপর রকে কিন্তু আর রয়ের পরিচয়ে কোনো অপারেশন করার প্রয়োজন হয় নাই, বরং রয়ের নির্দেশনা মতো কাজ করে গিয়েছে আমাদের বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত নিরাপত্তা সংস্থাগুলো। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলগুলোতে ভারতের প্রভাব এত বেশি বেড়ে যায় যে জাতীয় সংসদ নির্বাচনের আগে একটি আসনের মনোনয়ন পেতে বড় বড় কিছু রাজনৈতিক নেতাদেরও ভারতীয় হাইকমিশনে দৌড়ঝাঁপ করতে দেখা যায়। ঠিক এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সমকালীন সাংবাদিক রাজীব আহমেদ। তিনি তার ফেসবুক পোস্টে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে লিখেছেন, 2013 সালে নির্বাচনের প্রাক্কালে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচনে না আসার চেষ্টা করেছিলেন এবং তার জন্য তিনি আত্মগোপনেও গিয়েছিলেন। তাকে খুঁজতে জাতীয় পার্টির এক জ্যেষ্ঠ নেতার বাসায় গিয়ে দেখতে পান এরশাদ বসে আছেন। সাথে আছে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, মাহবুবুল আলম হানিফ, ডিজিএফআই জেনারেল আকবর ও ভারতীয় হাইকমিশনের একজন কর্মকর্তা যার নাম ছিল সুব্রত কুমার রায়। সেই বৈঠকে সুব্রত কুমার এরশাদকে উদ্দেশ্য করে আঙ্গুল উঁচিয়ে বলেন, তাকে নাটক বন্ধ করতে বলুন, সামনে আসতে বলুন, নয়তো রাজনীতি মাটির সাথে মিশিয়ে দেব। ফলশ্রুতিতে জাতীয় পার্টিকে বিরোধী দল সাজিয়ে সেবারে নির্বাচন সম্পন্ন করে আওয়ামী লীগ। ঠিক এইভাবেই হাই স্টেট অফিসিয়াল এবং পলিটিশিয়ানদের হাতের মুঠোয় রাখতে ভারত, যার ফলাফল হচ্ছে গায়ের জোরে করিডোর সুবিধা আদায়, একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ, নৌ ও স্থলবন্দরের নিয়ন্ত্রণ,
আদানি পাওয়ার সাথে বিতর্কিত বিদ্যুৎ চুক্তির মতো একচেটিয়া সব অসম চুক্তি এই অগ্রসরের বিপরীতে তাই এতগুলো বছর আমরা কোনো কথাই বলতে পারিনি। এই বছরের জুলাইয়ের বিপ্লব আমাদের কার্ল মার্কসের সেই বিখ্যাত কথাটি মনে করিয়ে দেয়, যেখানে তিনি বলেছিলেন, দ্য সিডস অফ ক্যাপিটালিজমস ডাউনফল লাই উইদিন ইটস ওন এক্সপেনশন। সহজভাবে বলতে গেলে প্রতিটি ব্যবস্থার পতনের বীজ তার উত্থানের মধ্যেই রোপিত থাকে। ঠিক এই নিয়ম মেনেই বাংলাদেশে শেখ হাসিনার পতন হয়েছে, সাথে রয়ের আধিপত্যেরও অবসান ঘটেছে। তবে শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় আইএসআই, সিআইএ কিংবা এমএসএস এর মতো এজেন্সিগুলো যে হাত গুটিয়ে বসেছিল ব্যাপারটা কিন্তু এমন না। 19 ডিসেম্বর 2018-এ বাংলা ট্রিবিউনের এক রিপোর্টে বলা হয়, বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারে অপতৎপরতা চালাচ্ছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সাথে আইএসআই এর এক কর্মকর্তার অডিও কলের সূত্র ধরে চালানো অনুসন্ধানে দেখা যায়, নিজেদের মনোভাবাপন্ন ও সমর্থক দলকে ক্ষমতায় আনার চেষ্টা চালাচ্ছে আইএসআই। I want to be and I feel what you think. But practical connection, communication is impossible for me. It is being done. So that's why we wanted that you, as a main representative, whenever it is possible. 10 অগাস্ট ইন্ডিয়ার বার্তা সংস্থা এএনআই-কে একটা সাক্ষাৎকার দেন হাসিনার পুত্র সজীব বজর জয়। সেখানে তিনি দাবি করেন যে আইএসআই এর যোগসাজশ সেই ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আমেরিকান ডিপ স্টেট বা পাকিস্তান বা চায়না কোনো বিদেশি শক্তির হাত থাকতে পারে বলে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, আমার অবশ্যই মনে হয় আছে, তবে চায়না এর সাথে জড়িত না। যদিও কনস্পিরেসি থিওরির মতো শোনায়, তারপরেও বৈদেশিক কোনো শক্তির হাত এখানে থাকলেও থাকতে পারে, কারণ হাসিনাকে সরাসরি পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছিল ভারতের মতো বড় আঞ্চলিক শক্তি। তারপরও রয়ের সর্বোচ্চ সহযোগিতা সত্ত্বেও শেখ হাসিনা শেষ রক্ষা পায়নি। তবে বৈদেশিক শক্তি তখনই সহযোগিতার হাত বাড়ায় যখন তারা জয়ের সম্ভাবনা দেখতে পায়, যাতে করে অভ্যুত্থান শেষে তারা ফসলটা ঘরে তুলতে পারে। যেমনটা করেছিল 1971 এবং 1990-এ, সিআইএ করেছিল 1975-এ, এবং কনস্পিরেসি আছে এবারে 24-এর বিপ্লবেও থাকতে পারে। যে কোনো অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈদেশিক সংস্থাগুলো তৎপরতা বহুগুণে বৃদ্ধি পায়। অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে ভারত বিদ্বেষ ব্যাপকভাবে বেড়েছে। ভারত হারিয়েছে তাদের পুতুল সরকার, তাদের আধিপত্য। বাংলাদেশে সে হারানো অবস্থান ফিরে পেতে তারা যে নতুন কোনো মিশন শুরু করবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। বরং জুডিশিয়াল কু, আনসার বিদ্রোহ, সংখ্যালঘুদের দাবি আদায়ের পেছনে তারা যে নতুন কোনো অপতৎপরতা করছে না তা নিয়ে কিন্তু নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই। বরং এটা নিশ্চিতভাবে বলা যায় তাদের পূর্বের অবস্থান রিগিন করতে তারা সম্ভাব্য যা যা করা সম্ভব তারা কিন্তু সবকিছু করবে। আর গেম অফ থ্রোনসের এই লড়াইও চলমান থাকবে যতদিন না পর্যন্ত আমরা বাংলাদেশিরা নিজেদের স্বার্থে আমরা একজোট হতে পারবো।